ঠিক আছে? এই যে ব্রেনের ভিতর ইনফ্লামেশন হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, হওয়ার পরে এই ভাইরাসটা কি করবে? ভাইরাস স্প্রেড থ্রু আউট দি বডি ইনক্লুডিং দি স্যালাইভারি গ্ল্যান্ডস ইন আদার অর্গানস ভায়া নার্ভস। এখন সেন্টার থেকে আবার হচ্ছে বিভিন্ন পেরিফেরাল অর্গানে ছড়িয়ে পড়তেছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল, মানে সেন্টার থেকে এদিকে বাইরে আসবে, সেন্ট্রিফিউগাল মুভমেন্ট। তাহলে ব্রেন থেকে বা সেন্টার থেকে যখন পেরিফেরাল অর্গান বা পেরিফেরাল নার্ভের মাধ্যমে অন্যান্য অর্গানে ছড়িয়ে পড়বে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল মুভমেন্ট। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে শেডিং অফ ভাইরাস উইথ হাইপার স্যালাইভেশন। তাহলে হাইপার স্যালাইভেশন হবে, স্যালাইভার সাথে ভাইরাসটাও রিলিজ হবে। প্যাথোজেনেসিস বুঝতে পারছো সবাই? সেন্ট্রিফিউগাল মুভমেন্টটা আরেকবার স্যার। সেন্ট্রিফিউগালটা, হ্যাঁ, সেন্ট্রিফিউগাল মুভমেন্ট হচ্ছে, প্রথমে আমরা কি বলছি যে ব্রেইনে গিয়ে সেকেন্ডারি রেপ্লিকেশন হবে বা মাল্টিপ্লিকেশন হবে। সেকেন্ডারি রেপ্লিকেশন হওয়ার পরে এখানে তারা কি করবে? ইনফ্লামেশন করবে, নেক্রোসিস ডিজেনারেশন করলো। তারপরে কি করতেছে? ভাইরাসটা ব্রেইন থেকে নার্ভের মাধ্যমে পেরিফেরাল এরিয়াতে এবং অন্যান্য অর্গানে তারা কি করবে? ট্রান্সমিট করবে, তারা অন্যান্য অর্গানে যাবে। এই যে ব্রেইন থেকে, ব্রেইন মানে এখানে সেন্টার বোঝানো হয়েছে, সেন্টার থেকে পেরিফেরাল এরিয়াতে ভাইরাসটা ছড়িয়ে পড়তেছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল মুভমেন্ট। কিন্তু প্রথমে আমরা বলছিলাম পেরিফেরাল এরিয়া থেকে সেন্টারের দিকে, সিএনএস এর দিকে ভাইরাসটা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল। সেন্ট্রিপিটাল মানে সেন্টারের দিকে, সেন্ট্রিফিউগাল মানে সেন্টার থেকে বাইরে। ঠিক আছে? সেন্ট্রিফিউগাল মুভমেন্ট। আর কারো কোনো কোশ্চেন? স্যার এই যে শেডিংটা আরেকবার স্যার, শেডিং অফ ভাইরাস। হ্যাঁ, শেডিং মানে হচ্ছে কি, যখন হচ্ছে কি তোমার এখানে ভাইরাসটা স্যালাইভারি গ্ল্যান্ডে আসবে, তখন স্যালাইভারি গ্ল্যান্ডে ভাইরাসটা রেপ্লিকেশন হবে এবং এই রেপ্লিকেশনের ফলে হাইপার অ্যাক্টিভিটি অফ দি স্যালাইভারি গ্ল্যান্ড হবে। ঠিক আছে? হাইপার অ্যাক্টিভিটি অফ দি স্যালাইভারি গ্ল্যান্ড যখন হবে, তখন স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বেশি বেশি স্যালাইভা প্রোডাকশন হবে, এই স্যালাইভাটা কি হবে? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভাটা রিলিজড হবে। যখন রিলিজড হবে, যেহেতু এখানে ভাইরাস রেপ্লিকেশন হয়েছে, অনেক ভাইরাস আছে, সেহেতু এই স্যালাইভার সাথে ভাইরাসটাও শেডিং বা রিলিজ হবে। জি স্যার, বুঝছি স্যার। স্যার ভাইরাসটা কি শুধুমাত্র স্যালাইভারি গ্ল্যান্ডে মানে গিয়ে তার অ্যাক্টিভিটি শো করতেছে, অন্যান্য অর্গানে যে যাচ্ছে সেখানে কোনো অ্যাক্টিভিটি শো করে না? না, এখানে যে জিনিসটা হচ্ছে যে অন্যান্য অর্গানে যে যায় না তা না, যায়, কিন্তু অন্যান্য অর্গান থেকে এটা হচ্ছে সাধারণত অন্যান্য এনিমেলে ছড়িয়ে যায় না। ঠিক আছে? এই প্যাথোজেনেসিসের নিয়ম আমি এখানে যেটা দেখাচ্ছি যে কিভাবে ঢুকলো এবং কিভাবে বের হইলো। এখন ধরো যে তোমার সে নার্ভ থেকে যদি ইয়েতে যায়, লিভারে যায়, সেখান থেকে সে হচ্ছে গিয়ে অন্যান্য অর্গানে ডাইরেক্টলি সে হচ্ছে গিয়ে ইয়ে করতে পারতেছে কি? ট্রান্সমিশন হতে পারে না। অন্যান্য অর্গানে সেরকম কোনো হচ্ছে গিয়ে প্যাথোজেনিক ইফেক্টও নাই। মেইনলি প্যাথোজেনিক ইফেক্টটা তার হচ্ছে ব্রেইনে। এরপরে যেখানে যাচ্ছে, আমরা যে জায়গাটাতে যাওয়ার পরে তার হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ইফেক্ট আছে, সেটা সেখানে গেছি আর কি। যেহেতু স্যালাইভারি গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমরা বলছি বাইটিং এর মাধ্যমে ট্রান্সমিশন হয়। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ডে যে ভাইরাসটা আছে, সেটা স্যালাইভার সাথে যদি ছড়িয়ে পড়ে, তখন বাইট করার সময় সেখানে স্যালাইভা থাকবে এবং হচ্ছে কি স্যালাইভাটা হচ্ছে যখন বাইট করলো, সেই স্যালাইভা হচ্ছে ওই উন্ডে ডাইরেক্টলি এক্সফোলিয়েট করলো। ঠিক আছে? তাহলে ট্রান্সমিশনটা হলো। কিন্তু অন্যান্য অর্গানও ছড়িয়ে পড়তে পারে, বাট they are not important for the transmission of the virus and other pathogenic significance. ঠিক আছে? জি স্যার। তারা হচ্ছে কি, তাদের কোনো রোল নাই, মানে ওখানে সে কোনো অ্যাক্টিভিটি শো করে না? না, সেরকম হচ্ছে কি যাবে, যাওয়ার পর হচ্ছে কি হয়তো স্যার এখানে এফেক্ট যেটা কার্নিভোরস বলেছে, ডগ ক্যাট, মানে এদের মধ্যে কি আগে থেকেই র্যাবিসটা থাকবে নাকি সব অ্যানিমেলের র্যাবিসটা থাকে না? মানে সব অ্যানিমেল র্যাবিস থাকে না, সব অ্যানিমেল থাকে না। মানে যে কোনো একটা কুকুর যদি মানুষকে, না না, যদি হচ্ছে কি কুকুর মানুষকে কামড় দিলে কখনো র্যাবিস হবে না। না শোনো, কুকুর যদি মানুষকে কামড় দেয়,
মানুষের যদি কুকুরে কোনো ভাইরাস না থাকে তাহলে এটা কোনো কিছুই হবে না, ঠিক আছে? যদি কুকুরের শরীরে ব্রেইনে ভাইরাসটা থেকে থাকে তাহলেই জি স্যার, শুধু যদি ইনফেকশনটা হবে। ধন্যবাদ। স্যার এখন ভাইরাল এনসেফালাইটিস বলতে স্যার এখানে মেইনলি ব্রেইনে এফেক্ট করে, এই কারণে ভাইরাল এনসেফালাইটিস হ্যাঁ, বলা হয়েছে। এনসেফালাইটিস মানে ইনফ্লামেশন অফ ব্রেন, ঠিক আছে? ইনফ্লামেশন অফ ব্রেন। এখন হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে গিয়ে ভাইরাস দ্বারা হচ্ছে, এই জন্য ভাইরাল এনসেফালাইটিস বলা হচ্ছে। হুম, Yes, sir. ঠিক আছে। হুম। এখন গ্রোস লেসন তোমাদের জন্য খুবই ভালো আর কি। গ্রোস লেসন, নো ক্যারেক্টারিস্টিক্স গ্রোস লেসন, হাইপারেমিয়া, ইডিমা এন্ড পেটিকিয়েশন ইন মেনিনজেস অনেক সময় পাওয়া যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গ্রোস লেসন, নো ক্যারেক্টারিস্টিক গ্রোস লেসন, বাট মাইক্রোস্কোপিক লেসন কিন্তু অনেক বেশি আছে এখানে। মাইক্রোস্কোপিক লেসনে বলা হয়েছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডিজ আর ফাউন্ড হুইচ ইজ নোন অ্যাজ নেগ্রি বডিজ। র্যাবিসের ক্ষেত্রে নেগ্রি বডিজ পাওয়া মানে কনফার্ম, আর কিছু দেখার দরকার নেই যে র্যাবিস হয়েছে কি না হয়েছে, তাহলে কনফার্ম যে র্যাবিস হয়েছে। এটা এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাথোগনোমোনিক লেসন। ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডিজ আর ফাউন্ড হুইচ ইজ নোন অ্যাজ নেগ্রি বডিজ। তারপরে বলা হয়েছে কোথায় কোথায় নেগ্রি বডিজ গুলো পাওয়া যায়, দেখো। In dog, negri bodies are found most readily in hippocampus, and in cattle, negri bodies are most numerous in Purkinje cells of cerebellum. স্যার ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডিজ এটা একটু বুঝাই দিবেন, ভুলে গেছি। এটা পরের স্লাইডে আসতেছে, আমি পরের স্লাইডে আসবো, ছবি আছে ওখানে দেখাবো আর কি, ঠিক আছে? তার ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডিজ, নেগ্রি বডিজ পাওয়া যায় ডগের ক্ষেত্রে কোথায়? হিপোক্যাম্পাস, এবং ক্যাটলের ক্ষেত্রে পাওয়া যায় পার্কিন সেলস অফ সেরেবেলাম। তারপরে আরো হচ্ছে গিয়ে স্যার হয় নন হিপোক্যাম্পাসটা কি? ব্রেইনের একটা পার্ট। হিপোক্যাম্পাস একটা হচ্ছে ব্রেইনের পার্ট, যেমন সেরেবেলাম হচ্ছে গিয়ে ব্রেইনের একটা পার্ট, ঠিক আছে? জি স্যার। হুম। 3 নম্বর পয়েন্ট দেখো, নান, এটা নান হবে না, নন হবে, সরি, নন সাপুরেটিভ এনসেফালাইটিস ক্যারেক্টারাইজ। নন সাপুরেটিভ বলতে কি বুঝো বলো, কে পারবে? স্যার পাস থাকবে না এরকম কিছু। হ্যাঁ, কোনো পুরুলেন্ট ইনফ্লামেশন হবে না, কোনো পাস থাকবে। নন সাপুরেটিভ এনসেফালাইটিস characterized by Babe's nodule, neuronal necrosis and perivascular cuffing, ঠিক আছে? এই তিনটাই কি সেটা হচ্ছে আমি আসতেছি ধীরে পরের স্লাইডে। স্যার নেগ্রি বডিজ কি স্যার? নেগ্রি বডিজ is nothing but the rabies virus with the cellular debris. অনেকগুলো ভাইরাস থাকে, তার সাথে হচ্ছে গিয়ে সেলুলার ডেব্রিস থাকে, থেকে দিয়ে হচ্ছে তারা একটা বডিজ ফরমেশন করে, যেটা হচ্ছে গিয়ে বিখ্যাত এক সায়েন্টিস্ট যার নাম হচ্ছে নেগ্রি, উনি প্রথমেই এটা আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলা হয় নেগ্রি বডিজ, ঠিক আছে? নেগ্রি বডিজ ইজ দ্য অ্যাকুমুলেশন অফ ভাইরাস উইথ দ্য সেলুলার ডেব্রিস, যেটা হচ্ছে কি তোমার সেলের নিউরনের সাইটোপ্লাজমে থাকে। এটা নেগ্রি নামক একজন সায়েন্টিস্ট আবিষ্কার করছে বলে এটাকে বলে নেগ্রি বডিজ, ঠিক আছে? আর এই যে নন সাপুরেটিভ এনসেফালাইটিস ক্যারেক্টারাইজড বাই তিনটা জিনিস, বেবস নোডিউল আর নিউরোনাল নেক্রোসিস, পেরিভাস্কুলার কাফিং। এটা হচ্ছে আমরা পরে দেখাচ্ছি আর কি। এখানে কিছু ছবি দেখো। 1 নম্বরে এতে বলা হয়েছে ইমপ্রেশন স্মেয়ার ডাউন ফ্রম দ্য হিপোক্যাম্পাস অফ এ র্যাবিড ডগ। হ্যাঁ, এটা তো এই জায়গাতে শোয়িং অ্যাপল গ্রিন ফ্লুরেসেন্স ইন নিউরন, মানে এই যে অ্যাপল গ্রিন গুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি নেগ্রি বডিজ। এই যে অ্যাপল গ্রিন গুলো আছে সেগুলো হচ্ছে নেগ্রি বডিজ উইদিন দ্য হিপোক্যাম্পাস অফ এ ডগ, যেখানে হচ্ছে কি অন্যান্য কোনো ইয়া ইউজ করা নেই, এমন হচ্ছে কি একটা ডাই ইউজ করা হয়েছে যেটা শুধুমাত্র নেগ্রি বডিজকে কি করবে, কালার করবে, অন্য কিছু কালার করবে না।
ঠিক আছে, আর পরের স্লাইড, পরের ফিগারটাতে যাও, দেখো ব্রেন ইয়ার 2-তে ব্রেন হিপোক্যাম্পাস অফ এ র্যাবিড বাফেলো শোয়িং ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইওসিনোফিলিক নেগরি বডিজ ইন নিউরনস। এই যে দেখো নিউরন গুলো আছে না, এই যে এখানে হচ্ছে কি নেগরি বডিজ, এটা নেগরি বডিজ, এটা হচ্ছে তোমার নেগরি বডিজ। আমার কার্সর দেখছো, এটা সাইটোপ্লাজমের ভিতরে আছে। এই যে আমার কার্সরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নিউরন, নিউরনের কার্সর দেখতে পাচ্ছ আমার? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে এই যে এখানে দেখো হচ্ছে একটা হচ্ছে গোল, একটা হচ্ছে কি সাবস্টেন্স আছে সাইটোপ্লাজমে, নিউরনের সাইটোপ্লাজমে, এটা হচ্ছে নেগরি বডিজ। ঠিক আছে, এই যে এখানে নেগরি বডিজ, বুঝছো? এখন দেখো 3 নাম্বার কি বলছে, ব্রেন cerebellum of rabbit buffalo showing perivascular cuffing। এই যে পেরিভাস্কুলার কাফিং কথাটা অর্থ হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে কি ব্লাড ভেসেলের ভেতরে ভেতরে ব্লাডের সেলগুলা, ব্লাড ভেসেলের ভেতরে তার প্লাজমা সিরাম সহ এটা হচ্ছে কন্টিনিউয়াসলি সার্কুলেশন হচ্ছে, তাই তো? কিন্তু র্যাবিসের ক্ষেত্রে যেটা ঘটে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ব্লাড ভেসেল, এই যে এইটা হচ্ছে ব্লাড ভেসেল, ভেসেল ওয়াল, এটা হচ্ছে ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের বাইরে তোমার ব্লাডের সেলগুলা এসে জমা হয় ব্লাড ভেসেলের বাইরে। ঠিক আছে, ব্লাডের যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে ব্লাড ভেসেলের বাইরে চলে আসে। দেখো বাইরে চলে আসে যখন দেখা যায় ক্রস সেকশন করা হয়, তখন দেখা যায় যে তোমার হচ্ছে এটা হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ পরানো হয়েছে, দেখতে মনে হয় তোমার ব্লাড ভেসেলটাকে হ্যান্ডকাপের মতো বাইন্ড করে থাকে। এই যে যেহেতু হচ্ছে কি ভেসেলের বাইরে পেরিভাস্কুলার, আর যদি হ্যান্ডকাপের মতো দেখতে মনে হয়, এই জন্য বলা হয় পেরিভাস্কুলার কাফিং। বুঝছো সবাই পেরিভাস্কুলার কাফিং কি? আমরা এখানে বলছিলাম তোমার যে নন সাপুরেটিভ এনসেফালাইটিস ক্যারেক্টারাইজড বাই বেবস নোডিউল, নিউরোনাল নেক্রোসিস এন্ড পেরিভাস্কুলার কাফিং। নিউরোনাল নেক্রোসিস তো বোঝো, যেখানে হচ্ছে নেক্রোসিস হয়েছে নিউরনের ভিতরে হয়ে, এখানে হচ্ছে গিয়ে সেলগুলো নিউরন সেলগুলো মারা যাবে। আর পেরিভাস্কুলার কাফিংটা হচ্ছে কি, যে ব্লাড ভেসেলের বাইরে ব্লাড সেলগুলো হচ্ছে ইনফিল্ট্রেশন হবে এবং দেখতে চতুর্দিকে থাকবে, এবং তাদের ক্রস সেকশনে দেখে মনে হয় যে ব্লাড ভেসেলকে হ্যান্ডকাপ পরিয়ে রাখা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় পেরিভাস্কুলার কাফিং। ঠিক আছে, আর দেখো 5 নম্বর দেখো, ব্রেন অফ হিপোক্যাম্পাস অফ এ র্যাবিট বাফেলো শোয়িং ইন্টারসাইটোপ্লাজমিক ইওসিনোফিলিক নেগরি বডিজ। এইখানেও দেখো এই যে এখানে এটা হচ্ছে নেগরি বডিজ, এটাও নেগরি বডিজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউরন, এটা টোটালটা একটা নিউরন। নিউরনের ভেতরে দেখো তার সাইটোপ্লাজমে একটা ইওসিনোফিলিক ইনক্লুশন বডিজ। ঠিক আছে, বুঝছো এবার সবাই? ক্লিয়ার? এটা হচ্ছে তোমার একটা নেগরি বডিজ, নিউরনের ভেতরে নেগরি বডিজ। তারপরে দেখো ব্রেন সেরেবেলাম অফ র্যাবিড কাউ শোয়িং নিউরোনাল ডিজেনারেশন বা নেক্রোসিস। এখান থেকে দেখো এই এরিয়াগুলো থেকে তোমার নার্ভের সেলগুলা নাই। সাধারণত এখানে দেখো অনেকগুলো সেল আছে, অনেক সেল আছে নার্ভে, কিন্তু এখান থেকে নাই। এটা হচ্ছে ডিজেনারেশন হয়ে, নেক্রোসিস হয়ে ডিজেনারেশন হয়ে রিমুভ হয়ে গেছে, ওয়াশ আউট হয়ে গেছে। ঠিক আছে, ফলে এই ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে। না হলে ফাঁকা জায়গায় দেখা যাওয়ার কথা ছিল এরকম জায়গা হতো, এরকম এরকম, কিন্তু যেহেতু এখানে হচ্ছে নেক্রোসিস হয়েছে এবং হচ্ছে ডিজেনারেশন হয়ে গেছে, সেহেতু এখানকার যে নার্ভ সেলগুলো আছে সেগুলো ওয়াশ আউট হয়ে গেছে, ফাঁকা স্পেস, এটাকে ডিজেনারেশন বলা হচ্ছে। সবাই বুঝছো এবার? এইটা একটা জায়গা দেখো, এইটা হচ্ছে পেরিভাস্কুলার কাফিং। এই ছবিটা এইটা একটা ভ্যাসেলের চতুর্দিকে দেখো ব্লাড সেলগুলা বাইরে ইনফিল্ট্রেশন হচ্ছে। ঠিক আছে, ব্লাড সেলের আরবিসি দেখো, ব্লাড ভেসেলের ভিতরে আছে। আর এটা হচ্ছে কি তোমার বেবস নডিউল, এই যে বেবস নডিউল,
এই দেখো, arrows showing typical Babs nodule and perivascular cuff surrounded by inflammatory cells in the rabies positive cerebellum of goat brain sample. এটা হচ্ছে তোমার Babs nodule, এটা হচ্ছে perivascular cuffing। and Babs nodule কি বলছে দেখো, in Gisserian ganglia there is a focal proliferation of capsule cells surrounding the ganglion cells, mild infiltration of lymphocyte, plasma cell, proliferation of glial cells। মানে তোমার এখানে নরমালি যে হচ্ছে গিয়ে নার্ভ সেলগুলো আছে, গিজারিয়ান গ্যাংলিয়ার যে নার্ভ সেলগুলো আছে, এই সেলগুলোতে গ্যাংলিয়ান সেলগুলো হচ্ছে রিপ্লেসড হয়ে যাবে বাই দি বিভিন্ন রকমের লিম্ফোসাইট, প্লাজমা সেল, ক্যাপসুল সেলস এবং গ্লায়াল সেলস, এগুলো দ্বারা প্রলিফারেশন হয়ে তোমার গ্যাংলিয়নিক সেলগুলা আর থাকবে না, ফলে ওই সেলগুলো থেকে একটা হচ্ছে নোডুল ফর্মেশন করে। এটাকে বলা হচ্ছে বেবস নোডিউল। ঠিক আছে? স্যার গিজারিয়ান এটা হচ্ছে কি ব্রেইনের এই পার্টটাকে, যে পার্টটাতে এটা ভর্তিছে সেটা হচ্ছে গেজারিয়ান গ্যাংলিয়া, গ্যাংলিয়নিক। এখানে হচ্ছে গ্যাংলিয়নিক সেল থাকে। ঠিক আছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কে ডিস্টার্ব, আই কুড নট হিয়ার এনিথিং। এটা হচ্ছে ব্রেইনের হচ্ছে কি গিজারিয়ান গ্যাংলিয়া হচ্ছে একটা পার্ট এরিয়া, সেই এরিয়াতে হচ্ছে কি যে গ্যাংলিয়নিক সেলগুলো আছে, সেই সেলগুলো হচ্ছে রিপ্লেসড হবে বাই দি ক্যাপসুলেটেড সেল, লিম্ফোসাইট, প্লাজমা সেল এন্ড গ্লায়াল সেল। এই যে টোটাল সবগুলো দ্বারা হচ্ছে রিপ্লেসড হয়ে যাচ্ছে, এটাকে হয়ে একটা নোডুল ফর্মেশন হচ্ছে। এই নোডুলটাকে বলা হয় বেবস নোডিউল। ঠিক আছে? আর কে প্রশ্ন করতেছিল আমি কিচ্ছু বুঝতে পারিনি, কথা শোনা যাচ্ছিল না। এগুলো যেগুলো পড়াচ্ছি সব কিন্তু মাইক্রোস্কোপিক এর মধ্যেই। এটা মাইক্রোস্কোপ, এগুলো খালি বোঝানোর জন্য এগুলো বললাম। আর এটা কিন্তু এই যে এই পার্টটা, এই স্লাইডটা, এটা কিন্তু মাইক্রোস্কোপের মধ্যে। ঠিক আছে? স্টেনিং মেথড ইফেক্টিভ ফর ডিটেকশন অফ নেগরি বডিজ। নেগরি বডিজ ডিটেকশনের জন্য কিছু স্পেশাল স্টেন ইউজ করা হয়। সাধারণত যে স্টেন বা পাওয়া যায়, জিমসা স্টেন বা তোমার হচ্ছে গিয়ে হিমোটক্সিল নিওসিন স্টেন, ওগুলো দ্বারা এই নেগরি বডিজকে ডিটেকশন করা যায় না। এই জন্য কিছু স্পেশাল স্টেন ইউজ করা হয়। খুব কঠিন নাম। Sclip stain modification of the Wilhite stain is the best for tissue fixed in Jenker solution. They are light magenta color with purplish cytoplasm. They are বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে নেগ্রি বডিজ। নেগ্রি বডিজটা লাইট ম্যাজেন্ডা কালার উইথ পার্পলিশ সাইটোপ্লাজম, মানে নিউরনের সাইটোপ্লাজমটা হবে পার্পল কালার, কিন্তু নেগ্রি বডিজটা হবে লাইট ম্যাজেন্ডা কালার। আমাকে হচ্ছে কি ভদ্র মহিলা যারা আছো তারা বলে দিতে পারো ম্যাজেন্ডা কালারটা কি? আমি নিজেও জানি না ম্যাজেন্ডা কালার। পার্পলটা বলতে পারবো আর কি। ম্যাজেন্ডা কালার কোনটা বলে? এই ভদ্র মহিলারা তো অনেকগুলো আছো, বলো ম্যাজেন্ডা কালার কোনটাকে বলে? কেউ কিছু কয় না? স্যার লাল গোলাপির মতো কিছু একটা হবে, মানে গাঢ় লাল গোলাপি এরকম কিছু হবে। গাঢ় লাল গোলাপি, আমি কিন্তু নিজে জানি না ম্যাজেন্ডা কালারটা কি। পার্পেলের কাছাকাছি স্যার, আমরা অনেকেই আর কি এই ব্যাপারে শিওর না। তোমাদের না কালার সম্পর্কে তোমাদের তো ইয়া থাকে আর কি। লাল নয়, তবে লালের মতো। ম্যাজেন্ডার মেরুন এই দুইটা স্যার ঝামেলা হয়। লাল নয়, লালের মতো নাকি? ম্যাজেন্ডা তাহলে হচ্ছে তোমার ইয়া কালারটা হবে, নেগ্রি বডিজের কালারটা হবে ম্যাজেন্ডা, এবং ইয়ার কালারটা হবে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কালারটা পার্পল। আরেকটা হচ্ছে কি তোমার স্টেন আছে যেটাকে বলা হচ্ছে উইলিয়াম মডিফিকেশন অফ ভ্যান জিসন স্টেন। এরাও হচ্ছে কি লাইট ম্যাজেন্ডা কালার উইথ পার্পলিশ সাইটোপ্লাজম। ঠিক আছে? সেলার্স স্টেনে তোমার নেগ্রি বডিজটা ব্রাইট রেড কালার হবে, ব্রাইট রেড কালার হবে। এরা কি এখানে কি হচ্ছে কি এর কথা বলছি কি? স্যার বলো। স্যার স্ট্রেন গুলা কি করে দেখানো হয়? দেখানো হয় বলতে মানে প্র্যাকটিক্যালি? হ্যাঁ, আমাদের এখানে হিমাটোক্সিন ছাড়া আর জিম ছাড়া কোনো কিছু নেই। স্টেন বলতে হচ্ছে কি তোমার এক ধরনের কালার, এগুলো বুঝছো? এই কালার গুলো তোমার যখন টিস্যুটা হচ্ছে গিয়ে প্রসেসিং করার পর যখন এগুলো হচ্ছে ডিপ করবা বা ডুবাবা, তখন হচ্ছে গিয়ে এই কালারটা নিয়ে নিবে। তোমাদের তো টিস্যু প্রসেসিং স্লাইড দেখানো হয়নি মনে, না?
হুম তোমাদের না স্যার অ্যানাটমিতে দেখাইছে, অ্যানাটমিতে বা প্যাথোলজিতে? হুম স্যার পেথোলজিতে প্রথমে টিস্যু প্রসেসিং এর বিষয়টা বলেছিল স্যার, হুম 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 কিন্তু পরে প্র্যাকটিক্যালে দেখানো দেখানো হয়। হয়নি। আমি সাধারণত দেখাই। আমি তো তোমাদের ক্লাস নিয়ে নেই এগুলা। আচ্ছা যাও, ক্লিনিক্যাল সাইন। এই যে একটা কথা বলা আছে প্রথমে, দেখ, ইনকিউবেশন পিরিয়ড ভ্যারিজ ফ্রম 15 days to 6 months. This is a very important sentence in rabies. এই জন্য এই কথাটা বলা হয়েছে, ইনকিউবেশন পিরিয়ড ভ্যারিজ ফ্রম 15 days to 6 months। কেন এরকম হচ্ছে? কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে 15 দিন পরে র্যাবিস হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় 6 মাস বা 3 স্যার মাস লোট 4 অফ মাস। রেবিস অর্গানিজম, হ্যাঁ, কতগুলো রেবিস অর্গানিজম একবারে ঢুকলো আর কি। এটা অতটা হচ্ছে কি ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোন এরিয়াতে কামড় দিচ্ছে। এখন কারণ আমি বলছি যে এটা মেইনলি লেসনটা তৈরি হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, তাই তো? এখন তোমার পায়ে কামড় দিল, একজনের, একটা এনিমেলের পায়ে কামড় দিল, আর একটা এনিমেলের, গরুর ধরো হচ্ছে গিয়ে তোমার এই নেকে কামড় দিল। কোনটার ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তাড়াতাড়ি পৌঁছাবে? স্যার নেকের যেটা ক্ষেত্রে নেকে কামড় দিচ্ছে সেখান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দূরত্ব কম, তাহলে তার তাড়াতাড়ি হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাতে পারবে। আর যেটা পায়ে কামড় দিচ্ছে এটা তো নার্ভের মাধ্যমে যায়, এটা তো হচ্ছে তোমার ইয়ার মাধ্যমে যায় না, ব্লাডের মাধ্যমে যায় না। সেহেতু হচ্ছে যেহেতু নার্ভের মাধ্যমে যায় সেহেতু সময় অনেকদিন লাগে। যেহেতু হচ্ছে তোমার যদি পায়ে কামড় দেয় তাহলে নার্ভের মাধ্যমে যাওয়ার সময় অনেক দিন লাগে, ঠিক আছে, 6 মাস, 4 মাস, 5 মাস। কিন্তু যদি নেকে বা মাথার কাছাকাছি কামড় দেয় তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পৌঁছাতে 15 দিন, 20 দিন বা 3 সপ্তাহ লাগবে, তার মধ্যে পৌঁছে যাবে। তখন হচ্ছে ক্লিনিক্যাল সিমটম দেখা যাবে। ঠিক আছে, এবার বুঝছো? ভাই ভাই কিন্তু এটা খুবই কমন একটা প্রশ্ন যে র্যাবিসের ইনকিউবেশন পিরিয়ড কত। যদি বলো হচ্ছে 15 থেকে 6 মাস, তখন কিন্তু জিজ্ঞেস করবে কেন 15 দিন, কেন 6 মাস। বুঝছো সবাই? জি স্যার। গুড। জি স্যার। স্যার একটা এখন কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার কামড় দেওয়ার ক্ষেত্রে কি মানে হচ্ছে অপারেশন হতে হবে নাকি শুধু কামড় দিলে মানে হচ্ছে ইনফেকশন হতে পারে? অ্যাবরশন? এবার স্যার যখন মানে হচ্ছে কোনো একটা কুকুর কামড় দিল সেক্ষেত্রে হ্যাঁ, কি কামড় দিলে মানে অপারেশন মানে অপারেশন হতে হবে, মানে ছাল উঠে যেতে হবে নাকি শুধু কামড় দিলে এটা ট্রান্সমিট হতে পারে? কামড় দিলেই তো হচ্ছে কি তোমার অ্যাব্রেশন হয়ে যাবে অটোমেটিক। স্যার কিছু ক্ষেত্রে যদি মানে অপারেশন না হয়ে যায়? অ্যাব্রেশন না হলে তোমার নার্ভে মানে ওখানে মাসলে ঢুকতে হবে, স্কিন তো পেনিট্রেশন করতে পারে না। যে কোনো ধরনের লেসন যদি না থাকে, লেসন যদি তৈরি না হয়, তাহলে সে হচ্ছে লোকাল মাসলে কিভাবে পৌঁছাবে? ওখানে যে তাকে তো মাল্টিপ্লিকেশন করা লাগবে। যদি তোমার স্কিনের উপরে পড়ে যায় ভাইরাস, কিছু হবে না, তাকে ভেতরে ঢুকতে হবে, অন হইতে হবে। এটা অ্যাব্রেশন, স্কিন অ্যাব্রেশন, নট অ্যাবরশন। তুমি তো অ্যাবরশন বলছো, আমি তো বললাম কি বাবা। স্যার অপারেশনে বলছিলাম কিন্তু আচ্ছা ঠিক আছে, যাক। হ্যাঁ, তাহলে অ্যাব্রেশন হবে, ঠিক আছে, স্কিন অ্যাব্রেশন হইতে হবে। যদি তোমার হচ্ছে কোনো লেশন তৈরি না হয় তাহলে স্কিনে যদি হচ্ছে এমনি আমার হাতের উপরে হচ্ছে কি তোমার র্যাবিস ভাইরাস পড়ে, কিছু হবে না। ঠিক আছে, এখন দেখো, র্যাবিস অকার্স ইন টু ফর্মস, একটা হচ্ছে ফিউরিয়াস ফর্ম আর একটা হচ্ছে প্যারালাইটিক ফর্ম। ফিউরিয়াস ফর্ম মানে হচ্ছে এনিমেলটা খুব অ্যাগ্রেসিভ থাকবে, তার ক্লিনিক্যাল সিমটম গুলো দেখলে তুমি বুঝতে পারবে। অ্যাটাকিং অ্যাটিটিউড মানে কোনো মানুষ, গরু, ছাগল যাই দেখুক না কেন তাকে অ্যাটাক করার ইয়ে করবে, অ্যাটাকিং অ্যাটিটিউড, ঠিক আছে। তারপর হাইপার স্যালাইভেশন, হাইপার স্যালাইভেশন। তারপর হচ্ছে তোমার হাইড্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, পিপিল ডাইলেটেশন। এগুলো হচ্ছে তোমার ফিউরিয়াস ফর্মের ক্লিনিক্যাল সিমটম। আর প্যারালাইটিক ফর্ম, প্যারালাইটিক ফর্ম মানে হচ্ছে তোমার
চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সেরকম কোনো অ্যাগ্রেশন থাকবে না, কিন্তু হচ্ছে কি তোমার হাইপার স্যালাইভেশন হবে। গিলতে তোমার হচ্ছে গিয়ে কোনো কিছু যদি সোয়ালো করতে যায় তাহলে হচ্ছে গিয়ে সমস্যা হবে। ড্রপিং অফ দি লোয়ার জ, তার যে লোয়ার জটা আছে সেটা হচ্ছে একদম ড্রপ হয়ে সেখান থেকে হচ্ছে কি স্যালাইভা, ড্রুলিং অফ দি স্যালাইভা, স্যালাইভা পড়তেই থাকবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাইটিক ফর্ম। এখন এই যে হাইড্রোফোবিয়াটা কেন হয়, মানে ডিজিজটার নাম হাইড্রোফোবিয়া কেন? হাইড্রোফোবিয়াটা মেইনলি হয় এটা এর ইয়ার ক্ষেত্রে। আমি কি বলছিলাম যে হচ্ছে কি যখন হচ্ছে কি তোমার সেন্ট্রিফিউগাল মুভমেন্ট হয় তখন হচ্ছে কি স্যালাইভারি গ্ল্যান্ড এবং অন্যান্য অর্গানও যায়। ঠিক আছে, অন্যান্য অর্গানের মধ্যে একটা হচ্ছে ফ্যারিংস, ফ্যারিংসে গিয়ে এই ভাইরাসটা মাল্টিপ্লিকেশন করে। কোনো কোনো অ্যানিমেল বা ইয়ার ক্ষেত্রে ফ্যারিংসে গিয়ে যখন মাল্টিপ্লিকেশন করে তখন ওইখানকার মাসলগুলা প্যারালাইজড হয়ে যায়। ঠিক আছে, এটা একটা কারণ। আর একটা কারণ অনেক সময় কি হয় যে নার্ভে যে মাল্টিপ্লিকেশন করে সেই নার্ভ হচ্ছে গিয়ে যদি তো ফ্যারিংস এর কারণে, ফ্যারিংস কন্ট্রোলের কারণ, কন্ট্রোলটা হচ্ছে না ব্রেইন থেকে হয়। ঠিক আছে, ফ্যারিংসটা কন্ট্রোল হয় ব্রেইন থেকে, তো ফ্যারিংস এর কন্ট্রোলিং ইয়াটাও থাকে না, ফলে হচ্ছে গিয়ে তো ফ্যারিংস এর মাসলগুলো প্যারালাইজড হয়ে যায়। যদি ফ্যারিংস এর মাসলটা প্যারালাইজড হয় তো আমরা অনেক সময় কি হয় খাওয়ার সময় হচ্ছে গিয়ে খাবার যদি তোমার ওই এসোফেগাস দিয়ে না ঢুকে ফ্যারিংস পার হয়ে যদি ল্যারিংসে চলে যায় তখন কি হয় তোমাদের? আসছি ভয় ভারী ভারী। হাঁচি হয়, গলা জলে, মানে হচ্ছে গিয়ে এক ধরনের অস্বস্তি কাজ করে। ঠিক তাই তো? ঠিক একই রকম ভাবে যদি ফ্যারিংস এর মাসলটাকে, ফ্যারিংস তো কি করে এমন ভাবে কন্ট্রোল আছে যেটা হচ্ছে শুধুমাত্র এসোফেগাস দিয়ে খাবারটা ঢুকবে, ল্যারিংসে বা হচ্ছে গিয়ে ট্রাকিয়াতে যাবে না। তার কাজটা হচ্ছে এটা। যখন এখানকার মাসলগুলো প্যারালাইজড হয়ে যায় তখন তারা এই কাজটা ভালোভাবে করতে পারে না। হ্যাঁ, এখানে মেইনলি পার্সিয়াল প্যারালাইসিস হয়, ফুল প্যারালাইসিস হয় না। যখন হয় না তখন সলিড খাবারটা ঠিক মতো পৌঁছায় তোমার ইয়াতে, কিন্তু লিকুইডটা যেহেতু হচ্ছে গিয়ে তাড়াতাড়ি এদিক সেদিক ছড়িয়ে যেতে পারে, লিকুইডটা অনেক সময় কি হয় ওই তোমার এসোফেগাসে না গিয়ে ট্রাকিয়াতে চলে যায়, তখন তাদের অনেক কষ্ট হয়। সেটা এনিমেল হোক হিউম্যান হোক সবকিছুরই কষ্ট হয়। এই জন্য তারা আর পানি খাইতে চায় না, একবার দুইবার যেরকম করার কষ্ট হওয়ার ফলে পানি খেতে আর চায় না, ফলে তাদের একটা ফোবিয়া তৈরি হয় পানির প্রতি। ফোবিয়া, এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া। তো ঠিক বিষয়টা আছে, আরেকবার বলে ভালো হতো স্যার। আরেকবার বলবো। এটা হচ্ছে ভাইরাসটা অনেক সময় তোমার ফ্যারিংসের হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন করে করে হচ্ছে গিয়ে ফ্যারিংসের কিছু মাসল প্যারালাইসিস হতে পারে, অথবা তোমার ব্রেইনে যে হচ্ছে গিয়ে ভাইরাসটা প্যারালাইসিস মানে রেপ্লিকেশন করতেছে, ফলে যে পার্ট মানে যে পার্টটা ফ্যারিংসের কন্ট্রোলের জন্য দায়ী সেই পার্টটা হচ্ছে গিয়ে যদি ভালোভাবে কাজ না করে তাহলে ওখানকার মাসলগুলো প্যারালাইজড হতে পারে। ঠিক আছে, অথবা সেখানে অনেক সময় ভাইরাসও রেপ্লিকেশন করে। এর ফলে ফ্যারিংস এর মাসলগুলো যখন হচ্ছে পার্সিয়ালি প্যারালাইজড হয় তখন হচ্ছে গিয়ে তোমার এই যে খাবার বা পানি খাওয়ার কাজটা তারা প্রপারলি করতে পারে না। যখন করতে না পারে না তখন হচ্ছে পানিটা টোটালটাই এসোফেগাস যাওয়ার পরিবর্তে কিছু কিছু অনেক সময় কিছু কিছু পানি হচ্ছে তোমার ট্রাকিয়াতে চলে যায় ল্যারিংস দিয়ে। আর ট্রাকিয়াতে যখনই চলে যাবে তখনই তারা হচ্ছে গিয়ে কষ্ট হবে, স্নিজিং দিবেন, তারপর হচ্ছে গিয়ে তোমার ইয়াতে চলে গেলে তো আরো অনেক অনেক ঘটনা আছে আর কি। তো এই যে ইয়া হয় এটার ফলে হচ্ছে গিয়ে তোমার পানি খাওয়ার প্রতি তাদের একটা ফোবিয়া তৈরি হয়, যে না পানি খাওয়া যাবে না, পানি খেলে আরো বেশি কষ্ট হচ্ছে। ঠিক আছে, তখন হাইড্রোফোবিয়া তৈরি হয়। এই জন্য এই ডিজিজটাকে বলা হয় হাইড্রোফোবিয়া, এবং ক্লিনিক্যাল সিমটমটাও হাইড্রোফোবিয়া হয়। ঠিক আছে, তাহলে তো মানে একই কারণে কমপ্লিট অ্যানোরেক্সিয়া হওয়ার কথা। কমপ্লিট অ্যানোরেক্সিয়াটা হচ্ছে ওইভাবে হয় না। কমপ্লিট অ্যানোরেক্সিয়া হইতে পারে, কমপ্লিট অ্যানোরেক্সিয়া, কিন্তু এটা যদি হচ্ছে কমপ্লিটলি হচ্ছে তোমার প্যারালাইজড হয়ে যায় সেক্ষেত্রে হইতে পারে আর কি। কিন্তু পার্সিয়ালি প্যারালাইজড হলে হচ্ছে তোমার হাইড্রোফোবিয়া হবে, কারণ হচ্ছে কি পানি সলিড খাবারটা চলে যায় কিন্তু পানিটাতে হচ্ছে কি তোমার ইজিলি হচ্ছে কি তোমার বিভিন্ন দিক দিয়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে অল্প একটু মাসল কাজ না করলেও সেই মাসলটা হচ্ছে গিয়ে তোমার ওই সাইড দিয়ে পানিটা ট্রাকিয়েতে চলে যায়। ঠিক আছে, তখন হচ্ছে সলিড খাবার খাচ্ছে কিন্তু হচ্ছে গিয়ে লিকুইড খাবার খেতে গেলে সমস্যা হচ্ছে, এরকমও হয় পার্সিয়ালি প্যারালাইসিস যখন হয়। এটা একটা ডগ যার হচ্ছে র্যাবিস হয়েছে, এই দেখতে হচ্ছে স্যালাইভেশন হচ্ছে কি হিউজ স্যালাইভেশন হয়। ঠিক আছে, এবং এই যে এইটাকে হচ্ছে লোহারিয়া দিয়ে বেঁধে রাখছে। অনেক মানুষকেও হচ্ছে গিয়ে তোমার বেঁধে রাখে আর কি লোহারিয়া দিয়ে।
র্যাবিস হলে। ডায়াগনোসিস হচ্ছে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস বেসড অন দি ক্লিনিক্যাল সিমটমস এন্ড হিস্টোপ্যাথোলজিক্যাল লেসন। হিস্টোপ্যাথোলজিক্যাল লেসন মানে হচ্ছে কি আমরা যে স্লাইডগুলো দেখলাম আর কি, সেখানে কি নেগেটিভ বডিজ থাকবে, ঠিক আছে। এন্ড কনফার্মেটরি ডায়াগনোসিস বাই সেরোলজিক্যাল টেস্ট এন্ড পিসিআর। এখন বলো কার কি প্রবলেম বলো। স্যার গ্রস লিসনের মধ্যে একটা ছিল স্যার পিউপিল ডাইলেশন, মানে পিউপিলটা বড় হয়ে যাবে এটা। ক্লিনিক্যাল সিমটমের মধ্যে ছিল আর কি। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, পিপল ডাইলেটেশন, পিপলটা একটা হচ্ছে কি বড় হয়ে যায় আর কি। ওইটা একটু মানে ছবি দিয়ে দিলে পরে দেখাইলে পরে ভালো ছবি হতো। দিয়া আর ছবি দিয়ে হচ্ছে কি পিপল ডাইলেটেশন ছবি গুগলে সার্চ করিও। পিপল ডাইলেটেশন মানে হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি হয় মানুষের ভ্যাকেন্ট লুক বলে আর কি, যে তোমার ওই যেহেতু তোমার নার্ভাস প্রবলেম হয় সেহেতু হচ্ছে কি কেমন বা এইভাবে তাকায় আর কি ইয়া করে, তারপর হচ্ছে কি ইয়াগুলো হচ্ছে গিয়ে চোখের ইয়াগুলো বড় বড় হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি ইয়া হয়ে যায়। এটাই হচ্ছে পিপল ডাইলেটেশন, মেইনলি হচ্ছে নার্ভাস সিমটম গুলো দেখা যায়। অনেক অ্যানিমেলের ক্ষেত্রে কনভালশন হয়। আমি তো মেজর ক্লিনিক্যাল সিমটম দিছি, আর অনেক ক্লিনিক্যাল সিমটম এগুলো দেখা যায়, ঠিক আছে। পিপল স্যার ডাইলেশন ওই যে সেটা ইনকিউবেশন ভিজিবল হয়? পিরিয়ডটা রাখবেন। কোনটা? ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড এখানে বলা হয়েছে যে ভ্যারিজ ফ্রম 15 days to 6 months। 15 days আমরা বলছি যে যখনই হচ্ছে গিয়ে তোমার ভাইরাসটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে ডিজেনারেশন মানে নেক্রোসিস করে, তারপরে ক্লিনিক্যাল সিমটম গুলো প্রকাশ হতে শুরু করে। তো এই ক্লিনিক্যাল সিমটম গুলো প্রকাশের টাইম হচ্ছে 15 days to 6 months। যখন কোনো অ্যানিমেলের কোনো অ্যানিমেল যদি পায়ে কামড় দেয়, তাহলে সেই ভাইরাসটা ওখান থেকে রেপ্লিকেশন করে নার্ভের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাতে সময় লাগে 4 মাস, 5 মাস, 6 মাস সময় লাগতে পারে। কিন্তু যদি আবার অন্য একই কুকুর যদি অন্য একটা অ্যানিমেলের নেকে কামড় দেয় বা মাথায় কামড় দেয়, তাহলে সেখান থেকে মাল্টিপ্লিকেশন করে নার্ভের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাতে সময় লাগে 10-15 দিন বা 3 সপ্তাহ, ঠিক আছে। জি স্যার। এই জন্য এটা হচ্ছে ভ্যারি করে আর কি ইনকিউবেশন পিরিয়ডটা। কোনো অ্যানিমেলের ক্ষেত্রে তাড়াতাড়ি হচ্ছে কি সিমটম প্রকাশ পায়, কোনো অ্যানিমেলের ক্ষেত্রে দেরিতে পায়। জি স্যার, বুঝতে পেরেছি। এটা আর কিছু জানার আছে তোমাদের? আর একটা এটা যে ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জুনোটিক ডিজিজ। জুনোটিক জি ডিজিজ স্যার। মানে মানুষের খুব হয়। স্যার হিউম্যানের যদি রেবিস হয় স্যার কোনো কারণে বা এনিমেলে কামড়ে স্যার, যদি আর তখন মানুষও কামড় দেয় তাহলে কি অন্য মানুষ এফেক্টেড হবে? হ্যাঁ, মানুষ যদি অন্য মানুষের কামড়ে এফেক্টেড হবে। জি স্যার। স্যার তখন কি মানুষ কি অ্যাগ্রেসিভ বা মানে অ্যাটাকিং অ্যাটিটিউড এগুলো হ্যাঁ হ্যাঁ প্রকাশ হ্যাঁ করে? হয়ে যায়। তোমার মানুষকে ইয়ে দিয়ে চেইন দিয়ে বেঁধে রাখে তো। তবে মানে সাধারণত তোমার ক্লিনিক্যাল সিমটম যদি প্রকাশ পেয়ে যায়, তারপরে হচ্ছে কি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এনিমেল বা হিউম্যান যেটা হোক মারা যায় আর কি, বেশি দিন থাকে না। স্যার এক সপ্তাহ আসরের বা 10 মাধ্যমে কি আসরের মাধ্যমে কি ছড়ায়? আচরণের মাধ্যমে ছড়ায় না। ঘটনাটা হচ্ছে কি তোমাকে যেটা বুঝতে হবে যে ওই নখে বা কনুইতে কোনো ইয়া থাকে না, ভাইরাস থাকে না। কিন্তু যদি আচর তুমি পড়ে গেল, এখন সেটা যদি স্যালাইভার কন্ট্যাক্টে আসে, যে স্যালাইভাতে ভাইরাসটা আছে, সেই স্যালাইভার যদি ওই আচরটা কন্ট্যাক্টে আসে, তখন সম্ভাবনা আছে। জি স্যার। ঠিক আছে। আর কিছু আজকে আর পড়াবো না, আমার 3:30 আরেকটা ক্লাস আছে। স্যার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে অ্যাটাকিং। ওরা তো আমাদের ক্লাসে জয়েন করছে। কে? স্যার একটু মানে ইয়া হয়ে গেছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, হয়তোবা ওরা কোনোভাবে আমাদের লিংকটা পেয়ে গেছিল বা কিছু, তো ওদের 4-5 জন আমাদের ক্লাসে জয়েন করে ফেলছিল। ওরা বেশ অনেকক্ষণ আমাদের ক্লাসে ছিল। পরে আমরা বুঝতে পারার পরে ওদের সিআর কে জানানোর পরে ওরা পরে লিভ নিছে স্যার। ওদের কেন বলা হয়েছে 3:30 ওদের লিংক পাইলো কিভাবে? স্যার সেটাই আমি বুঝতে পারতেছি না। ওদের সিআরও লিংক শেয়ার করছি না কেন? স্যার এটাই হতে পারে, কারণ ওদের একই লিংকে করা হয়েছে, এই জন্যই স্যার ওরা আগে জয়েন করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ। পরে যখন সিআর তাহলে কল দিছিল মনে হয়, আবার সিআর কল দিছিল নাকি? জি স্যার, ও আপনাকে ফোন দিছিল স্যার। ফোন হচ্ছে আমার মেয়ের কাছে আছে, ওকে জন্য না আসে এখানে, ওই জন্য ফোন দিয়ে রাখছি। জি স্যার, ফোন দিছিল স্যার। স্যার সমস্যা মানে পরে ওদেরকে জানানোর পরে ওরা লিভ নিয়ে নিছে স্যার। আচ্ছা তাহলে আমি এখন এটা শেয়ার করে দিব ওদেরটা। আচ্ছা জি স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কোন প্রশ্ন আছে আর? না স্যার। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো। জি স্যার। স্যার স্লাইডটা কি এখনই পেয়ে যাব? না, সেটা একটু পরে দিব, এখন হচ্ছে গিয়ে